এখানে আমি আপনাদের মিনা এবং রাজু এর যে একটি কনভারসেশন, অর্থাৎ তাদের যে ইংলিশ টু বাংলা কনভারসেশন প্র্যাকটিস করিয়েছিলাম, তার সঙ্গে বাংলা টু ইংলিশ দেখব। এবং আমরা রাইটিং পার্টে গিয়ে প্যাসিভ ভয়েস ব্যবহার করে কিভাবে আমরা আমাদের রাইটিং এর যে সমস্যাগুলো থাকে, বিশেষ করে প্যাসিভ ভয়েস সম্পর্কিত, তার উপরেও একটি ক্লাস আমরা আজকে করব। তো এখানে মিনা এবং রাজুর যে ডায়লগটি আমরা দেখেছিলাম, তো আমরা সেই জায়গাতে একটু চলে আসি। আমি প্রথমে আপনাদের এই মিনিং গুলো একটু করিয়ে দিতে চাই। এটা দেখেন, এখানে বলছে যে ডায়লগটি বাংলা অনুবাদ, ডায়লগটির বাংলা অনুবাদ উপরে ইংলিশ দেওয়া ছিল, এর বাংলা অনুবাদ। কিন্তু এইখানে দেখেন, আপনারা যারা পিডিএফ পেয়েছেন বা এই জায়গাটা যারা কমপ্লিট করেছেন, এখানে আমি আরেকটু দেখিয়ে দিতে চাই। এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারি গুলো একবার আপনাদের সামনে আমি পড়ছি, আপনারা সবাই একটু শুনবেন। ইমপ্রুভ অর্থাৎ উন্নতি করা বা উন্নতি, অবটেইন প্রাপ্ত, হাইয়েস্ট সর্বোচ্চ, সিক্রেট গোপন, সাকসেস সাফল্য। দেখেন, এই যে জায়গাটা সাকসেস, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই রহস্যময় একটি ল্যাঙ্গুয়েজ। রহস্যময় কেন বললাম? এখানে সাকসেস এর অর্থ হচ্ছে সাফল্য, তাহলে সফলতা এর ইংরেজিটা কি হবে? সফলতা এর ইংরেজিটা কি হবে? সাফল্য, সফলতা এবং সফল। আমি যদি বলি লোকটি একজন সফল ব্যক্তি, দেখবেন আমরা অনেকের নাম উল্লেখ করে বলতে পারি যে উনি ওনার জীবনে যে কাজই করেছেন, উনি সেখানে সফলতা অর্জন করেছেন এবং উনি একজন সফল ব্যক্তি। ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, সবাই একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে কি বললাম? লোকটি একজন সফল মানুষ ওনার জীবনে। তো এইটা যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা, পার্টস অফ স্পিচ কোনটা কি হবে, বিউটিফুল, বিউটিফাই, বিউটিফুল্লি, বিউটি, এই যে চারটি কথা আমি বললাম, কোনটি কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। আমি আপনাদের পার্টস অফ স্পিচের ক্লাস নেওয়ার সময় আমাদের যে শীট, ওখানে লেখা ছিল পার্টস অফ স্পিচ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, এইটা ভালোভাবে বুঝতে পারেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের 60 থেকে 70% বিষয় আপনার বোঝা হয়ে যাবে। এইটা আপনার কভার হয়ে যাবে কোন জায়গাটা? শুধুমাত্র পার্টস অফ স্পিচটা ভালো করে বুঝতে হবে। তো দেখেন, এখানে আমি যে বিষয়টা আমি একটু লিখেও দিব। এখানে বললাম যে বিউটিফুল, বিউটিফুল্লি, বিউটিফাই অ্যান্ড বিউটি। আমি এক বিউটিফুলের চারটি পার্টস অফ স্পিচ বললাম। এখন কোনটা কোন পার্টস অফ স্পিচ, এইটা আমাকে বুঝতে হবে। এখানেও দেখেন, আমি একটু থেমে গেলাম এই ভোকাবুলারি গুলো পড়তে এসে। সাকসেস, সাফল্য, তাহলে সফলতা বা সফল, এইটার ইংলিশ কি হবে? তো আমরা এটা অ্যানালাইসিস করব, এর উপরে আমাদের ডিটেলস ক্লাস থাকবে। তো এখানে স্কোপ শব্দের অর্থ হচ্ছে সুযোগ, ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে শব্দ ভান্ডার। আমরা অনেক সময় ভোকাবুলারি মুখস্থ করি, কিন্তু ভোকাবুলারির অর্থ কি এইটা আমরা কিন্তু বুঝতে পারি না। এই জন্য বলা হচ্ছে ভোকাবুলারি মানেই হচ্ছে শব্দ ভান্ডার। ভোকাবুলারি এর ভোকাবুলারি কি হবে? শব্দ ভান্ডার। যেমন আপনাদের একটি মজার বিষয় আমি যদি এখন বলি, পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ? দেখেন, এই যে বিষয়গুলো না, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এবং এইগুলো যখন আমরা শিখবো, এগুলো যখন আমরা জানবো, দেখবেন নিজেদের ভিতরে অত্যন্ত একটা ভালো লাগা কাজ করবে। এবং এই বিষয়গুলো যখন আপনি পারবেন, এই বিষয়গুলো যখন যখন আপনি বুঝবেন, তখন আপনার নিজের কাছেই অনেক ভালো লাগবে যে স্যার একটা অজানা জিনিস, একটা নতুন জিনিস আমি শিখেছি। তো এই জায়গাটা কেউ বলতে পারবেন যে পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ? কেউ আছেন রেইজ হ্যান্ড, বা কেউ বলতে পারবেন পার্টস অফ স্পিচ এইটা কোন পার্টস অফ স্পিচ? এনিওয়ান? হ্যাঁ, শিহাব সৌরভ, থ্যাংকস এ লট। এই পার্টস অফ স্পিচ একটা নাউন। কেন নাউন হলো? কারণ আমরা পড়েছিলাম না যে কোনো কিছুর নাম হি, মানে পার্টস অফ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকে নাউন বলে। তো পার্টস অফ স্পিচ তো একটা নাম, এটা একটা শব্দ, এটা একটা ওয়ার্ড। তো এখানে পার্টস অফ স্পিচ নাউন। তো আমরা তারপর দেখি ভোকাবুলারি, শব্দ ভান্ডার, নেসেসারি প্রয়োজনীয়, এলস অন্য, ডিফিকাল্ট কঠিন, হয়ে নিবার, যখনই, অপরচুনিটি সুযোগ সুবিধা, ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্য, ফ্যামিলিয়ার পরিচিত, সাজেশন পরামর্শ, নাউএডেজ আজকাল, ভিডিও টিউটোরিয়ালস, ভিডিও টিউটোরিয়ালস অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল, মার্কেট শব্দের অর্থ বাজার, উইশ ইচ্ছা, প্যাশেন্স অর্থ ধৈর্য, ডে বাই ডে, ডে বাই শব্দের, ডে বাই ডে শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে,
বা ধাপে ধাপে। তো দেখেন এই জায়গাটা আমি এখন, আপনারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন এবং আপনারা একটু পড়বেন, এটা আমি একটু শুনবো। এখানে মিনা এবং রাজুর যে ডায়লগটা ছিল, রাজু বলছে, হ্যালো মিনা, তুমি সর্বদা ইংরেজিতে সর্বোচ্চ নম্বর অর্জন করো, তোমার এই সাফল্যের রহস্য কি? মিনা বলছে, কোনো রহস্য নেই রাজু, আমি সব সময় ইংরেজি অনুশীলন করি, আমার যখনই সুযোগ পাই, আমি যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজি বলতে পছন্দ করি। কে বলছে? মিনা বলছে। রাজু বলছে, তুমি কি আমাকে বলবে, তুমি কি আমাকে বলবে আমি কিভাবে আমার ইংরেজিতে উন্নতি করতে পারি? মিনা বলছে, শিওর রাজু, অবশ্যই তোমাকে বলবো। এর জন্য তোমার শব্দ ভান্ডার শক্তিশালী করতে তোমাকে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। এই জায়গাটা দেখেন, এখানে আমি সামান্য একটু কথা বলবো। প্রতিদিন তোমাকে কিছু শব্দ শিখতে হবে, এই কথাটি কে কাকে বলছে? এটা মিনা রাজুকে বলছে। রাজু কিন্তু প্রশ্ন করেছে মিনার কাছে, তাই মিনা বলছে প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্যাংশগুলি একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। দেখেন আমাদের এই যে শীতকাল, বাংলাদেশে এখন শীতকাল চলে যাওয়ার পথে, তো এই শীতকালীন অনেক সবজি আমরা খেয়েছি। শীতকালে বাজারে অনেক সবজি পাওয়া যায়। তো এখানে আপনারা একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখুন তো, এই বাজারে যে সবজিগুলো আমরা খাই, এর কয় প্রকার সবজির নাম আপনি জানেন? আমার মনে হয় 2 থেকে 3টির বেশি নাম আপনি বলতে পারবেন না। আমরা এখানে দেখেন, আমি যেটা গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি, প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে, এই যে সেন্টেন্সটা, প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে। আচ্ছা, প্রতিদিন যে শব্দ শিখবো এটা কিভাবে শিখবো? অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে যে, স্যার আমি তো ইংলিশে দুর্বল, কিভাবে আমি ইংরেজিটা ভালোভাবে শিখতে পারি স্যার? এর সহজ কি পদ্ধতি? দেখেন আমার ক্লাসগুলোর ভিতরে আমি কিন্তু এই ইনফরমেশন গুলো দিয়ে যাই। যারা ধরে রাখতে পারবেন তাদের জন্য এটা খুবই কাজে দিবে, খুবই মঙ্গলজনক হবে। তো আমার কথাটি হচ্ছে কি, অনেকে আছে, এটা আমি দেখেছি, আমার অনেক ফ্রেন্ডও এটা করতো, ডিকশনারির প্রথম ওয়ার্ড থেকে ডে বাই ডে প্রথমে এ এর যে সারিটা আছে না, এ এ দিয়ে যতগুলা ওয়ার্ড এইভাবে সে মুখস্থ করা শুরু করলো। দেখা গেল 2 থেকে 3 মাস বা 4 মাসের ভিতরে এ দিয়ে যত শব্দ অক্সফোর্ড ডিকশনারির, সব তার মুখস্থ হয়ে গেল। এখন মজার ব্যাপার কি জানেন, এইভাবে মুখস্থ করতে করতে এর ঘর কমপ্লিট করে যখন বি এর ঘরে যাবে, বি এর ঘর মুখস্থ করতে করতে এ এর ঘর তার ব্রেন থেকে হারাই যাবে। এটা সায়েন্স বলছে, অর্থাৎ আমরা যতটা শিখি, যতটা মুখস্থ করি, তার থেকে বেশি শব্দ আমরা ভুলে যাই। তো এখানে আমাদের ইংলিশ ভোকাবুলারি এনরিচ করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে, আপনার সামনে প্রতিনিয়ত যে শব্দগুলো আসে, এই শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এখানেও একটি টেকনিক আছে, টেকনিকটা কি জানেন? টেকনিক হচ্ছে, এই শব্দগুলা শুধু মুখস্থ করলে হবে না, এগুলো খাতায়, এই যে এখানে দেখেন, এই যে বলছে প্রয়োজনীয় বাক্যাংশগুলি একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। অর্থাৎ আপনি খেতে বসলেন, আপনার আম্মু আপনাকে যে সবজি দিয়ে খেতে দিচ্ছে, এই সবজিটার নাম আপনাকে মুখস্থ করতে হবে। দেখবেন প্রতিদিন আপনি অনেক রকমের সবজি দিয়ে ভাত খান, অনেক রকমের মাছ আমরা খেয়ে থাকি, অনেক রকমের পাখি আমরা দেখতে পাই, অনেক রকমের ফল অর্থাৎ ফ্রুটস, এটা কিন্তু আমরা দেখতে পাই বা আমরা খাই, প্রতিনিয়ত আমরা গ্রহণ করি। তো আপনি আজকে থেকেই, এখানে আপনাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, শীতকালীন যে সবজিগুলা, 20 থেকে 30 রকমের সবজি পাওয়া যায় বাজারে, এইগুলার নাম আপনি নোট বইতে নোট করবেন। এটা আজকে আপনাদের আমি ছোট্ট একটি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তো এখানে কি বলছে, মিনা, এতগুলো কথা আমি কেন বললাম? মিনা রাজুকে বলেছে যে তুমি এইভাবে ইংরেজি শিখতে পারো। কিভাবে? প্রতিদিন কিছু শব্দ শিখতে হবে, তোমার শব্দ এবং প্রয়োজনীয় বাক্য অংশগুলি একটি নোট বইতে তার অর্থ সহ নোট করা উচিত। রাজু বলছে, আর কি করব? মিনা বলছে, তোমার ইংরেজি খবরের কাগজ পড়তে হবে। এখানে আপনারা অনেকেই আছেন, আমি জানি, ইংলিশ নিউজ পেপার হয়তো পড়েন। তো দেখবেন ইংলিশ নিউজ পেপার পড়লে আপনার অনেক জ্ঞান হয়, অনেক, যেটা আপনি কোনো বইতে কিন্তু এইভাবে পাবেন না। নিউজ পেপারে অনেক অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকে, নিউজ পেপারে বিভিন্ন রকমের নতুন নতুন শব্দ সংযোজন করা থাকে। তো মিনা রাজুকে কি বলছে, তোমাকে ইংরেজি খবরের কাগজ পড়তে হবে এবং ইংরেজিতে প্রতিদিন টিভির সংবাদ শুনতে হবে এবং নোট বইতে কঠিন শব্দ, পদ,
বাক্যাংশ এবং বাক্যগুলি নোট করতে হবে। এই কথাগুলা কে কাকে বলছে? মিনা রাজুকে বলছে। দেখেন এই লেসনটা আপনাদের আমি পড়াচ্ছি কেন জানেন? এখানে অধিকাংশ আমরা স্টুডেন্ট যারা আছি, আমাদের ইংলিশে অনেক সমস্যা, যার কারণে কিন্তু আমরা এই ইংলিশ প্রাইভেট বা এই যে স্যারের যে স্পেশাল ব্যাচ, এই ব্যাচে আমরা পড়তেছি। তো এভাবে এই রাজু মিনাকে প্রশ্ন করেছে বিভিন্ন ধাপে ধাপে যে মিনা, তুমি যেমন ইংরেজি পারো, তোমার মতো আমি কিভাবে ইংরেজি পারবো? তখন মিনা তাকে কিছু সাজেশন দিল। সেই সাজেশন হচ্ছে এইগুলা। কি বলছে? নোট বইতে কঠিন শব্দ, পদ, বাক্যাংশ এবং বাক্যগুলি নোট করতে হবে। রাজু বলছে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। ইয়েস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমরা যখন ইংলিশ কনভারসেশনে যাব, এটা কিন্তু আমরা দেখতে পাবো। দয়া করে আরো বলুন। কে বলছে? রাজু বলছে। মিতা বলছে, যখনই তোমার সুযোগ হবে, তোমার বন্ধুদের, পরিবারের সদস্য বা অন্যদের সাথে তোমার ইংরেজিতে কথা বলা উচিত। আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন পরিচিত বা সাধারণ বিষয়ের উপর তোমার লেখার অনুশীলন করা উচিত। রাজু বলছে, আর কোনো পরামর্শ আছে কি? মিনা বলছে, আজকাল শেখার সহায়ক হিসাবে সিডি এবং ভিডিও টিউটোরিয়াল গুলি বাজারে পাওয়া যায়। তুমি যদি চাও তবে এগুলি চেষ্টা করে দেখতে পারো, এবং তোমার অবশ্যই ধৈর্য থাকতে হবে। দেখেন এই যে বাক্যটা বলেছে, যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু ধৈর্য থাকতে হবে। জীবনে সফলতার মুখ, সাফল্য লাভ করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। এভাবে তুমি দিন দিন ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে। রাজু কি বলছে? ঠিক আছে মিনা, আমি মনে করি তোমার পরামর্শগুলি ইংরেজিতে কমান্ড পাওয়ার জন্য আমার বেশ কার্যকর হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিনা বলছে, তোমাকেও সর্বদা স্বাগতম। তোমাকেও সর্বদা স্বাগতম। দেখেন এই যে বিষয়টা আমি বললাম না, এইটার ইংলিশ কনভারসেশন এখানে। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে উন্নতি করা যায়। রাজু বলছে, হ্যালো মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্ক ইন ইংলিশ। এখন আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন, আপনাদের ভিতর থেকে কেউ এখানে পড়বেন, আমি যার নাম উল্লেখ করব, কিন্তু আপনাকে আমি বাংলার এই অংশটার দেখাবো না। দেখেন কি বলছে রাজু, হ্যালো মিনা, ওহে মিনা, ইউ অলওয়েজ অবটেইন হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ। তুমি সর্বদাই ইংরেজিতে সবচেয়ে বেশি মার্ক পাও। হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস? তোমার এই সফলতার সিক্রেট কি? মিতা বলছে, নো সিক্রেট। রাজু, রাজু, আমার এই সফলতার কোনো সিক্রেট নেই। আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ, আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ। আমি সর্বদা ইংরেজি চর্চা করি। আই অলসো লাইক টু স্পিক ইংলিশ হোয়েন এভার আই হ্যাভ। আমি যখনই সুযোগ পাই তখনই আমি ইংরেজিতে কথা বলি বা কথা বলতে পছন্দ করি। দেখেন এই যে লাইক টু স্পিক, কথা বলতে, আই অলসো লাইক টু স্পিক, আমি কথা বলতে পছন্দ করি। তো এই ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ, তো এখানে এই ইংলিশটা দেখে দেখে বাংলা পড়তে পারবেন কে কে? একটু রেইজ এন্ড প্রেস করেন। আমি আপনাদের কয়েকজনকে একটু প্রশ্ন করব, এটা পড়ে আমাকে একটু শোনাবেন। তারপর আমি আজকে আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি সেশন করাবো। সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। এবং দেখেন আমরা তো শুধু শুধু সারা জীবন বাই এর প্যাসিভ ব্যবহার করে এসেছি। বাই যুক্ত প্যাসিভ কেমন? যেমন আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। হি প্লে হি প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হিম। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এই বাই এর ব্যবহার কোথাও আপনি পাবেন না প্যাসিভ ভয়েসে। বাই ছাড়া প্যাসিভ ভয়েস পাবেন না। আমরা তো সেই 6 to 10 ইন্টারমিডিয়েটে, অনার্স ডিগ্রিতে, মাস্টার্সে আমরা জেনারেল প্যাসিভ ভয়েস করে এসেছি। কিন্তু প্রতিনিয়ত কথা বলতে গেলে আমাদের প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয়। এবং এই প্যাসিভ ভয়েস বাই ছাড়া কিভাবে করা যায়, এর উপরে আজকে ইম্পর্টেন্ট একটি ক্লাস নিব। তো আপনারা একটু কাইন্ডলি রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি কয়েকজনের কাছে একটু যাব, তারপর আমি এই প্যাসিভ ভয়েসের ক্লাসটা কন্ডাক্ট। তো প্লিজ রেইজ ইউর হ্যান্ড and click the button, raise hand button. আজ অনেক কম দেখছি ক্লাসে, মাত্র 89 জন জয়েন করেছেন। দেখেন যেদিন আমি একটা বিষয় খেয়াল করেছি, ইম্পর্টেন্ট ক্লাস থাকে, সেই দিন স্টুডেন্ট কম থাকে। এটা কেন জানি আমার সঙ্গে ঘটে, আমি বুঝতে পারি না। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শিহাব সৌরভ, আপনি এটা একটু পড়েন। ইংলিশ পড়বেন, বাংলা করবেন। সবাই শুনবেন প্লিজ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো পড়েছেন, অনেক ভালো, অনেক ক্লিয়ার পড়েছেন, ধন্যবাদ মিস্টার শিহাব সৌরভ। অনেক ক্লিয়ার উচ্চারণ করেছে, আপনার পড়াটা খুবই ভালো লেগেছে। সবাইকে একটু সুযোগ দিতে হবে, কিছু মনে করবেন না। এখানে আমরা কে কেমন পড়তে পারি জাস্ট আপনাদের দেখেন, আমি বলেছিলাম ইংলিশে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে দেয়ার আর 4 স্কিলস উই হ্যাভ টু অবটেইনড, আমাদের 4টা স্কিল একটু দেখতে হবে। সেই স্কিল গুলা কি কি? আমি 4টা স্কিলের কথা বলেছিলাম: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, অ্যান্ড স্পিকিং স্কিল। তো এইখানে একটা স্কিল রয়েছে রিডিং স্কিল। তো আজ কিন্তু আমি আপনাদের সেই রিডিং স্কিলের পরীক্ষা নিচ্ছি। যারা আইএলটিএস দিয়েছেন বা যারা আইএলটিএস যারা দিতে চান, দেখবেন আইএলটিএস এর ভিতরে একটা চ্যাপ্টার থাকে রিডিং স্কিল টেস্ট। তো এইখানে কিন্তু আপনাকে বিদেশি বিভিন্ন বই থেকে আপনাকে পড়তে দেওয়া হবে, এবং এইখানে প্রত্যেকটা জায়গায় নম্বর দেওয়া হয়। আপনার বাচন ভঙ্গি, আপনি একটা ওয়ার্ডকে সঠিক নিয়মে উচ্চারণ করতে পারছেন কিনা। যেমন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম সেই একেবারে প্রথম দিকের ক্লাসগুলাতে, যেমন ওখানে কোন শব্দ লেটারটি কিভাবে আমরা উচ্চারণ করব। যেমন টি এর উচ্চারণ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে আমেরিকান অ্যাকসেন্টে টি এর উচ্চারণটি সব জায়গায় ঠ হবে। যেমন আমরা এটাকে টাইম বলতে পারি না, এটাকে আমরা বলবো টাইম। টাইম, টেবল, টেবল, টেন। আমরা টেন বলে থাকি, 10 টাকা, নট 10 টাকা, 10 টাকা। অর্থাৎ আইএলটিএস এর এই রিডিং স্কিলটা কিন্তু আপনাকে, মানে এটা জাজ করা হবে, এটার উপরে আপনার পরীক্ষা থাকবে। তো এখানে আপনাদের প্রত্যেকের কিন্তু আমি মনে করেন একটা পরীক্ষা নিচ্ছে এটা। তো এর পরবর্তীতে আমি আরো কিছু একটু কয়েকজনকে ধরবো, তারপর আমি আমার সেই প্যাসিভ ভয়েসের ক্লাসটাতে চলে যাব। তো পরবর্তীতে কথা বলার জন্য আমি একটু অনুরোধ করছি মাহমুদুল্লাহ শিহাব। মাহমুদুল্লাহ শিহাব, আপনি হয়তো আজকে আপনাকে নূতন ডেকে নিলাম, আপনি একটু এইটা পড়বেন, প্রথম থেকে শুরু করবেন, স্টার্ট নাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই রাজু, হ্যালো মিনা, এখান থেকে শুরু করেন। সবাই কিন্তু এনাকে শুনবেন। হ্যাঁ, নোটবুকের ভিতরে লিখে রাখা, অর্থাৎ অর্থ সহ লিখে রাখা। অনেক ধন্যবাদ, আপনি ভালো পড়েছেন। আমি একটা জিনিস বিষয়, একটা বিষয় ভেবে আমি অভিভূত হয়ে যাই।
অর্থাৎ সোহাগস ইংলিশ কেয়ারে যারা আপনারা ভর্তি হয়েছিলেন, এখানে যারা রেইজ এন্ড প্রেস করছেন, প্রত্যেকটা স্টুডেন্ট, আপনাদের যে আমি মনোরঞ্জন করার জন্য বা বাড়িয়ে বাড়িয়ে বলছি তা কিন্তু না, এখানে আপনারা যারা রেইজ এন্ড প্রেস করেন প্রতিনিয়ত, দেখলাম আপনারা ভর্তির সময় যেভাবে যতটুকু জ্ঞান নিয়ে ভর্তি হয়েছিলেন, এখন কিন্তু আপনাদের অনেক প্রোগ্রেস হয়েছে সৃষ্টিকর্তার অশেষ রহমতে। এখানে আপনাদের প্রত্যেকের, এই যে দুইজন স্টুডেন্টকে আমি বললাম, দুইজনই কিন্তু খুবই ভালো পড়েছেন। টুকটাক ভুল কিন্তু এখানে আছে। যেমন এখানে আপনি একটা ভুল বলেছেন যে আহ, কোথায় কি জানি পড়েছেন যে উন্নত করতে হবে, উন্নত না, এটা হবে উন্নতি করতে। যে আমি কিভাবে উন্নতি করতে পারি, এটা হয়তো আপনার স্লিপ অফ দ্য টাং। তো এইভাবে আমরা যদি এই চারটা স্কিলকে ডেভেলপ করতে পারি, দেখবেন আপনি আইএলটিএস বলেন, আপনি কোনো আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা বলেন, কোনো চাকরির যে কোনো পরীক্ষা বলেন, আপনি ইংলিশটা একটু ভালো করে শিখবেন। ইংলিশে যদি আপনি পাকাপোক্ত থাকেন, আপনার ম্যাথ সাইড, আপনার জিকে অর্থাৎ জেনারেল নলেজ, আপনার বাংলা, তার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সাহস এসে এসে যাবে। কেন যাবে জানেন? কারণ প্রথম যে কঠিন জায়গাটা, সেটা আপনি ওভারকাম করে ফেলেছেন। আর বাদ বাকি যে বিষয়গুলা, ওটা এমনিতেই সহজ হয়ে যাবে। আমি যে কথাটা বললাম হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, যে এই ভয়ের যে জায়গাটা, এইটা যদি আমরা একটু জয় করতে পারি, আমাদের অন্য জায়গাগুলো এমনি আমাদের সহজ হয়ে যাবে। তো পরবর্তীতে আমি নূতন দেখে একটু, যারা প্রায় কথা বলেন তাদের কাছে না গিয়ে। হ্যাঁ, বলেন বলেন। হুম। হুম। আসবো আসবো, ওই জায়গাটা আজকে কথা বলবো আমি। দেখেন, এই যে আপনি যে কথাটা বলছেন না, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এই যে জায়গাটি আপনি বলেছেন যে আমি বাংলা, ইংলিশ থেকে বাংলা করতে পারছি, কিন্তু আমি কি হচ্ছে, আমি বাংলা ট্রান্সলেশন, যেমন আমি যদি এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি, যে এইটুকু আমি বলবো, ডায়লগটির বাংলা অনুবাদ করুন, এই ডায়লগটির বাংলা অনুবাদ করুন, তখন আপনাদের অনেকেরই কিন্তু সমস্যা দেখা দেবে। তখন কিন্তু আপনি একটু কনফিউজ হয়ে যাবেন যে স্যার, ইংলিশ থেকে বাংলা পারি কিন্তু বাংলা থেকে ইংলিশ পারি না। এর জন্য কিন্তু আপনাদের, এই দেখেন কয়েকটি মাস ধরে আমি যেভাবে পরিশ্রম করেছি, প্রথম দিকে সোহাগ স্যার যেভাবে পরিশ্রম করেছে, গ্রামারের যে আইটেম গুলো শিখিয়েছি না, এটা কিন্তু আপনারা শিখছেন। কিন্তু তারপরও আপনাদের, এই যে বললাম, কিন্তু থেকে গেছে, কোন জায়গায় যেন একটু ভুল থেকে গেছে। তো এই ভুলের জন্য এটা আপনাকে আবার একটু প্র্যাকটিস করবেন, আমাদের এই ক্লাসগুলো আবার দেখবেন। এখানে আপনি আরেকটু বলি, আপনার কথা সূত্র ধরে সবাই, অনেকেই প্রায় 100 জনের মতো জয়েন করেছে, প্লিজ কেউ লিভ দিবেন না, এই কথাগুলো শুনে যান। আমার এই কথার ভিতরে থেকে যদি একটি কথাও আপনাদের জীবনে কাজে লাগে, আমি মনে করবো যে আমার শ্রম সার্থক হয়েছে। এখানে আমি কি বলতে চাচ্ছি, এখানে আমার মূল কথা হচ্ছে, একটি বাক্য থেকে, এই যে যেমন বাংলা বাক্য থেকে যখন ইংলিশ ট্রান্সলেট করবেন, এখানে আমাদের কিছু কিছু নিয়ম থাকে। তো এখন তো আমাকে সেই একেবারে প্রথম ক্লাসটিতে আবার ফিরে যেতে হয়। প্রথম থেকে যে ক্লাসটা ছিল, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাটাকে সহজভাবে আয়ত্ত করার জন্য আমাদের কি করতে হবে, এখানে 7টা বিষয়ের উপর আমি কথা বলেছিলাম। প্রথমে হচ্ছে আমাকে সেন্টেন্স কম্পোনেন্ট শিখতে হবে, অর্থাৎ বাক্যের উপাদান। একটা বাক্যের সাবজেক্ট কোথায় থাকে, ভার্ব কোথায় থাকে, অবজেক্ট কোথায় থাকে, সাবজেক্ট কিভাবে ব্যবহার করব, ভার্ব কিভাবে চেঞ্জ করা হয়। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা না খুবই সহজ। কেন সহজ জানেন? এই ল্যাঙ্গুয়েজের, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে আয়ত্ত করতে গেলে আপনার সবকিছু জানা লাগে না। আপনার সবকিছু জানা লাগে না। বাজারে অনেক জিনিসের দোকান আছে, সব জিনিস কিন্তু আমরা প্রতিনিয়ত কিনি না। কোন কোন জিনিস কিনি? যা আমার প্রয়োজন। আমার কথাটা ভালো করে লক্ষ্য করবেন, আমরা কোন কোন জিনিস কিনি? আমরা যা আমার প্রয়োজন। তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক আইটেম আছে, এখান থেকে খুঁজে বের করে মোস্ট ইম্পর্ট্যান্ট 7 থিংস উই অ্যারেঞ্জ, 7টা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা অ্যারেঞ্জ করেছি। একেবারে প্রথম ক্লাসটা আপনারা একটু রেকর্ড দেখবেন বা পিডিএফটা দেখবেন, যদি কারো কাছে না থাকে আজকে আমি আবার গ্রুপে পাঠিয়ে দিব। তো এখানে কি বলছে, আপনি বললেন যে স্যার বাংলা থেকে আমি ইংরেজি করতে পারি না। প্রথমে আপনি সাবজেক্ট খুঁজে বের করবেন। প্রথমে কি করবেন? সাবজেক্ট খুঁজে বের করবেন। আমি আজকেই সেই ক্লাসটা, এখানে আমি আর বেশি দেরি করব না। আমার যে ক্লাসটা মূলত নেওয়ার কথা সেইটা আমি নিলে, এই জায়গাটা আপনাদের, এবং এই যে শিহাব সৌরভ আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা এখানে অধিকাংশ স্টুডেন্টদের, যে স্যার বাংলা থেকে ইংরেজি করতে পারি না। হোয়াটসঅ্যাপে অনেকেই নক করে যে স্যার বাংলা থেকে ইংরেজি কিভাবে সাজাবো, ওইটার উপরে এখন ক্লাস নিব। তো মূল কথা হচ্ছে, আপনাকে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপর কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে, তারপর কি বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে। যেমন দেখেন, এইখানে আমি একটা বাংলা, এখানে আমি একটা ইংরেজি বাক্য লিখলাম, এটা সবাই একটু ভালোভাবে খেয়াল করবে। এখানে লিখলাম আই, তারপর লিখলাম ই এ
টি, আই ইট রাইস, আর আই সিই, আইট রাইস। আচ্ছা, এইটার অর্থ কি দাঁড়ালো? এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। দেখেন এটা একটু বড় করে দেই। এটা কি লিখলাম? আইট রাইস। এটার অর্থ হচ্ছে আমি ভাত খাই। দেখেন একটা মজার জিনিস শিখাচ্ছি আজকে। এটা আগেও আমি শিখিয়েছি। আইট রাইস, আমি ভাত খাই। কিন্তু এটার বাংলা কি দাঁড়ালো? এটা যদি আপনি এই যা আছে এটা যদি বাংলা করেন, এর বাংলাটা কি দাঁড়ায় জানেন? আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। তাহলে আমি খাই ভাত, আমি খাই ভাত। তার মানে আপনি মনে রাখবেন, বড় একটা বাক্য আপনাকে দিলাম, বাংলা বাক্য, বড় একটা বাংলা বাক্য। ওই বাক্যটা আপনি ইংরেজিতে কিভাবে সাজাবেন? প্রথমে দিবেন আই। আই মানে কি? ওই বাক্যে যে সাবজেক্ট থাকবে ওইটা বসাবেন। তারপর ওই বাক্যের, বড় একটা বাক্যের আপনি ভার্বটা খুঁজে বের করবেন। সাবজেক্টের পরে ভার্ব বসাবেন। সাবজেক্টের পরে কি বসাবেন? ভার্ব। তারপর কি বসাবেন? অবজেক্ট বসাবেন। দেখবেন আপনার কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। এই থিওরি গুলো আপনি একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন, প্র্যাকটিক্যালি আপনার ইংরেজি শেখার জন্য অ্যাপ্লাই করেন। দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি কি বললাম? বাজারে অনেক জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কেনার প্রয়োজন হয় না। আমার যেটা দরকার আমি তো সেইটাই কিনবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে এত যাবত আমরা পড়ে আসতেছি, তারপরও সহজ মনে হয়নি। কেন জানেন? আমরা ওই টোটাল সিলেবাস কমপ্লিট করতে গিয়েছি। অঙ্কে, আমি এক সময় আমার ব্যক্তিগত কাহিনী বলি, আমি খুবই অঙ্ক কম পারতাম। কিন্তু এক স্যার আমাকে বললো কি, যে তুমি কত পেয়েছো? আমি বললাম স্যার আমাদের গ্রেডিং সিস্টেম। আমি বললাম স্যার আমি এ গ্রেড পেতে চাই, 70% নম্বর আমার থাকলে হবে। তো স্যার সারা বছর আমাকে একটা নির্দিষ্ট কিছু অঙ্ক, কিছু অধ্যায় নির্বাচন করে দিল। আমি সেখান থেকে করলাম, এবং আমি সত্যি 75 নম্বর পেয়েছিলাম, 75। তো আপনাদের এই বিষয়গুলো আমি একটু সিলেবাসটা সাজিয়ে দিতে চাই, যে আপনি কি পড়বেন আর কি পড়বেন না। এই জায়গাটা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আমার কথাগুলো কি আপনাদের কাছে সহজ মনে হয়েছে না কঠিন? তো দেখেন, সবাই একটু সাড়া দিলে ভালো লাগতো। এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখালাম বা এখন দেখাতে চাচ্ছি, এই বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য তৈরি করা এবং ইংরেজি বাক্য থেকে বাংলা ট্রান্সলেট, এইটা যখন আপনি পেরে যাবেন, দেখবেন আপনার কাছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ মনে হবে। এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে গবেষণা করি, এইটা নিয়ে সব সময় এটার ভিতরে ডুবে থাকি। তো এতটুকু সামান্য জ্ঞান আমি বুঝতে পেরেছি যে এই ল্যাঙ্গুয়েজটা খুবই সহজে শেখা সহজ। এই ল্যাঙ্গুয়েজটা খুবই সহজে শেখা সহজ। আমার কথাটা বুঝবেন। অর্থাৎ আপনি কোথা থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ নামাবেন, এইটা যদি আপনি বুঝতে পারেন, এই ভাষাটা আপনার কাছে আর কোনোদিন কঠিন মনে হবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি 17টি ভাষা জানতেন। তো আমরা বাঙালি মানুষ, আমরা বাংলার সঙ্গে ইংলিশ কেন পারবো না? আমাদের ভিতরেই অনেকে আমরা হিন্দি খুব ভালো পারি। আমরা যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকি, আমরা মিডল ইস্টে যারা থাকি, অনেকে আমরা আরবি পারি। আমরা রাশিয়াতে যারা থাকি তারা রুশ ভাষা পারি। আমরা কেন ইংরেজি ভাষা পারবো না? ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এম আই ক্লিয়ার? তো এইখানে দেখেন, আমি এই জায়গাটা, আমি আমাদের সময় চলে যাচ্ছে, আমি একটা ইম্পর্ট্যান্ট ক্লাস একটু দেখাতে চাচ্ছি। এখানে 99, আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে 99 জন আপনারা আছেন। প্লিজ এই ক্লাসটা একটু দেখে যান। প্যাসিভ ভয়েসের উপর একটি ক্লাস আমি এখন একটু নিচ্ছি, আর এবং এই জায়গাটাতে আমি একটু পরে আসব। তো ফ্রি হ্যান্ডের এই বিষয়টা, অর্থাৎ কিভাবে আমরা প্যাসিভ ব্যবহার করে আমরা রাইটিং করতে পারি, লিখতে পারি, সেই জায়গাটা কিন্তু আমি এখন আপনাদের দেখাবো। অর্থাৎ কেবল শিহাব সৌরভ যে কথাটা বলেছে যে স্যার আমি বাংলা থেকে ইংরেজি করতে পারি না, সেই বাংলা থেকে ইংরেজি আমরা কিভাবে করব, এবং প্যাসিভের মাধ্যমে, অর্থাৎ প্যাসিভের যে অধ্যায়টা রয়েছে, চ্যাপ্টারটা রয়েছে, সেইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। দেখেন এই জায়গাটা সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন। দেখেন, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। কি বলছে? প্যাসিভ ভয়েস অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা সবাই চাই, যে অনেকে বলেন স্যার আমার পরীক্ষায় একটা প্যারাগ্রাফ আসছে, এইটার নাম তো আমি কখনো শুনিনি, আমাকে কে জানি গতকাল হোয়াটসঅ্যাপে লিখছেন। তো আমি বললাম কি প্যারাগ্রাফ? তো উনি বলল কি স্যার এইটা খুবই একটা কঠিন প্যারাগ্রাফ। আমি বলছি আপনি নামটা বলেন। তো উনি বলছে স্যার প্যারাগ্রাফ আসছে, রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 200 ওয়ার্ডস অ্যাবাউট অনেস্টি, অর্থাৎ সততা। প্যারাগ্রাফের নাম হচ্ছে সততা। তো দেখেন, এমনিতে আমাদের চোখের সামনে যা দেখা যায়, বাস স্ট্যান্ড, বুক ফেয়ার, স্কুল ম্যাগাজিন, এই প্যারাগ্রাফই আমরা লিখতে পারি না। আর অনেস্টি, সততা দেখা যায় না, আনসিন জিনিস, আনথিঙ্কেবল এবং আনসিন, এটা আমরা কিভাবে প্যারাগ্রাফ? তো এইখানে এই ফ্রি হ্যান্ড রাইটিং এ
এই জায়গাগুলোকে আপনাকে কভার করতে গেলে ওই যে অনেস্টির উপরে প্যারাগ্রাফ লিখবেন, এর জন্য আপনাকে কিন্তু এই বিষয়টা অনেক, এই প্যাসিভ ভয়েসের যে ব্যবহার, এই ব্যবহারগুলো আপনাকে শিখতেই হবে। আমি এই ভিতরে যাওয়ার আগে আমি প্রথমে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন এইখানে দেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সোহাগ স্যার ফ্রি ক্লাস যখন নিত, এই বাক্যটা আপনাদের বলেছিল। তো আমি সেই বাক্যটার আবার একটু পুনরাবৃত্তি করছি, আপনারা একটু খেয়াল করবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনর দেওয়া হচ্ছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। আচ্ছা, এখানে বলেন তো কে দিচ্ছিল? এইটার কি কোনো উল্লেখ এখানে আছে? প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। আচ্ছা, কে দিচ্ছিল? এখানে কি দেখেন তো, এই যে আমরা জানি সাবজেক্ট যদি খুঁজে না পাওয়া যায়, সেই জায়গাটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, মানে অ্যাক্টিভ থেকে, মানে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। যেমন আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা একটু নিষ্ক্রিয় থাকে, এটাকেই তো প্যাসিভ বলে। তো এই বাক্যে আপনি কি এখানে কোনো সাবজেক্ট বা কর্তা খুঁজে পাইবেন? আমার মনে হয় আপনি পাবেন না। তো এই বাক্য, এই যে বড় একটি বাক্য দেখেন, শিহাব সৌরভ আপনাকেই লক্ষ্য করে আমি সবাইকে বলছি, এই বাক্যটা একটু ভালোভাবে দেখেন। স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলছে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কি হচ্ছিল? দেওয়া হচ্ছিল। তো এই যে বাক্যটা গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। কি উপলক্ষে? স্বাধীনতা দিবস উপলক্ষে। আপনাকে যদি আমি প্রশ্ন করি কে দিচ্ছিল, আপনি বলতে পারবেন। তো এই যে বাক্যগুলা না, এই বাক্যগুলা যদি আমরা ট্রান্সলেট করতে পারি, আপনার ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর কথা বললাম, ওই যে জায়গাটা আমি বললাম যে একজন বলেছে স্যার অনেস্টি, প্যারাগ্রাফ আসছে অনেস্টি, আমি একটা সেন্টেন্সে লিখতে পারি না। তো এই বিষয়গুলো যদি আপনি লিখতে চান, ওই জায়গাটায় যদি আপনি নম্বর গ্যাদার করতে চান, আপনাকে এই প্যাসিভ ভয়েসের ব্যবহার শিখতে হবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু রাইট ইউর প্যারাগ্রাফ। এই জায়গাটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনার রাইটিং যে ইয়েটা রয়েছে, স্কিলটা রয়েছে, এটা আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। আমার কথাগুলো কি সবাই ভালোভাবে বুঝতে পারছেন নাকি কঠিন মনে হচ্ছে? এই টপিকটা, এইটা, হ্যাঁ এইটা নাই, আমি পিডিএফটা আজকেই পাঠিয়ে দিব, আজকে দুইটা তিনটা পিডিএফ আপনাদেরকে শেয়ার করব। দেখেন, সবাইকে আরো একটু কথা বলে রাখি, এখানে ব্যাচের ভিতরে আপনারা অনেকেই ভর্তি হয়েছিলেন। আমি শুধুমাত্র সেই সব স্টুডেন্টদেরকে উল্লেখ করে মেনশন করে বলতে চাচ্ছি, যারা আপনারা বেসিকে এখনো অনেক দুর্বল। স্পেশালি এখানে সোহাগ স্যার না, আমার একটা ব্যাচ করেছি আমি, অলরেডি একটা ক্লাস আমি সেখানে নিয়ে ফেলেছি, 10 তারিখে নিয়েছিলাম। রাত 10টা থেকে 11টা, সাড়ে 11টা, 12টা পর্যন্ত ব্যাচটা আমি কন্ডাক্ট করে থাকি, কারণ ওইটা আমার ফ্রি টাইম। আরেকটি টাইম আছে সন্ধ্যা 7:30 থেকে 8:30 পর্যন্ত। তো আপনারা যারা বেসিকে খুব দুর্বল আছেন, যদি মনে করেন যে স্যারের একটা কোর্স আমি করে দেখতে পারি, এখানে ফিটাও খুব সীমিত আকারে রাখি। তো এইটা যদি আপনারা কেউ করতে চান, কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, নাম্বারটাও এখানে দিয়ে রাখছি। এবং যদি মনে করেন যে স্যারের এই কোর্সটা করে আমার যে বেসিকের দুর্বল জায়গাগুলো, আমি প্যাসিভ ভয়েস পারি না, আমি সাধারণভাবে টেন্স আইডেন্টিফাই করতে পারি না, আমি ভার্ব সাজাতে পারি না, তারা আমার এই ক্লাসটাতে একটু এসে দেখতে পারেন। এবং এখানে আরো একটি সুযোগ আছে, আপনারা 3টে 4টে ক্লাস ফ্রি ভাবে করতে পারবেন, তারপরে টাকাটা পেইড করলেও হবে। এবং যারা বেসিকে খুবই দুর্বল, তাদের জন্য এই অফারটা থাকলো। তো যদি চেষ্টা করেন, একটু করার যদি মন থাকে, তো ওইটাতে আপনারা একটু নক করে দেখবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো অনেকের কাছে আছে, আমি গ্রুপে আবার দিয়ে দিব। তো জাস্ট এতটুকু বললাম, এবং আমরা এখন মূল বিষয়টাতে একটু ফিরে যাই। সবাই আমাকে মাত্র 30টা মিনিট একটু সময় দিবেন, দয়া করে কেউ লিভ দিবেন না। এই জায়গাটা দেখেন কি বলছে, ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা দেখেন, এখানে কি বললাম, এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন বলা হয়েছে জানেন? কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি, যে কোনো ধরনের রাইটিং ইংলিশ, রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। এই যে দেখেন এখানে কি বলছে, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা। বলছে যে যে কোনো রিপোর্ট, এই জায়গাগুলো দেখেন, যে কোনো রিপোর্ট তৈরি, বই, এখানে অনেকেই আছেন, একজন আমার কাছে পার্সোনালি অলরেডি ভর্তি হয়েছেন কক্সবাজার থেকে, রিপোর্ট করতে হয় প্রতিনিয়ত। তো এই রিপোর্ট আমরা করতে গেলে বই, সংবাদপত্র ইত্যাদি, যে কোনো ধরনের রিটেন ইংলিশের
অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। দেখবেন, যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে। এই দেখেন, আমি এই জায়গাটা আজকে পড়াচ্ছি, অধিকাংশ আমরা জানি বাই ছাড়া প্যাসিভ হয় না। অনেকেই আমরা, বিশেষ করে এখানে অনেক 9-10 এর স্টুডেন্ট যারা আছে, আপনারা অনেকে জানেন যে বাই ছাড়া passive। কিন্তু আজকে আপনাদের যে বিষয়গুলো আমি পড়াবো, কোনো জায়গায় কোনো বাই পাবেন না, কোথাও কোনো বাই এর ব্যবহার পাবেন না। তো এই জায়গাটা একটু দেখেন, মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। কিসের ব্যবহার হয় না? বাই এর ব্যবহার হয় না। যেমন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। দেখেন, এই বাক্যটা কিন্তু প্যাসিভ। কেন প্যাসিভ জানেন? কারণ এখানে কোনো সাবজেক্ট বা কর্তা প্রথমে নেই। প্রথমে কিন্তু সাবজেক্ট বা কর্তা নেই। যেমন, আমি ভাত খাই, আমি ঘুড়ি উড়াই, আমি স্কুলে যাই, আমি মোবাইল ফোনে কথা বলি। এখানে কে বলে? আমি বলি। এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। এই বাক্যটা অ্যাক্টিভের একটা সেন্টেন্স। কিন্তু যে বলা হচ্ছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, কি বলা হলো? রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। এখানে কোনো সাবজেক্ট নেই। এটা আপনাকে কিভাবে করতে হবে? এটা প্যাসিভ মুডে অবশ্যই করতে হবে। আর প্যাসিভ মুডে কিভাবে করবেন, তার গঠন প্রণালী কি, আমরা একটু এখানে দেখবো। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। দেখেন, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম, অর্থাৎ রিপোর্টটি যথাসময়ে তৈরি করা হয়েছে। এখানে কে রিপোর্ট তৈরি করেছে তা কিন্তু উল্লেখ নেই। এজন্য বাই এর ব্যবহার হয়নি। এজন্য কি হয়নি? বাই এর ব্যবহার হয়নি। কে তৈরি করেছে? যদি বলা হতো মামুন সাহেব তৈরি করেছে, অমুক কোম্পানি তৈরি করেছে, অমুক এনজিও তৈরি করেছে, তাহলে বাই অমুক এনজিও, বাই অমুকের নাম লিখে পাবো। কিন্তু এখানে বাই ছাড়া প্যাসিভ ভয়েসের ব্যবহার বেশি করে হয়ে থাকে। কোন কোন জায়গায় হয়ে থাকে? রিপোর্ট তৈরি, বই লেখা, সংবাদপত্র, যে কোনো জায়গায় এই বাই এর ব্যবহার খুব পরিমাণে হয়ে থাকে। তো আমরা আরো একটু ভিতরে প্রবেশ করব, এই জায়গাটা আমরা একটু দেখি। মূলত কি বলছে দেখেন, মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। আপনাদের জন্য একটা মস্ত বড় ইনফরমেশন দিয়ে রাখলাম। যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত, যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত, সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। কিসের ব্যবহার হয় না? বাই এর ব্যবহার হয় না। যেমন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে তৈরি করেছে তা কিন্তু লেখা নেই, এই জন্য বাই এর ব্যবহার হয়। আরো একটি উদাহরণ দেখেন, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। দেখেন, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। লক্ষ্য করুন, বাক্যের প্রথম অংশে কে তৈরি করেছে তার কিন্তু উল্লেখ নেই। আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। এই জায়গাটা একটু ভালো করে দেখেন, কি বলছে? ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। কার দ্বারা? ম্যানেজারের দ্বারা। অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে বাই বসেছে। দেখেন, এই যে ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার, অর্থাৎ এখানে একজন লোকের দ্বারা করা হয়েছে, তাই কিন্তু এখানে বাই বসেছে। আর প্রথম দিকে কি ছিল? দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কিন্তু কোনো বাই এর ব্যবহার করা হয়নি। কেন করা হয়নি? এখানে রিপোর্ট যথাসময় কে তৈরি করেছিল এটা কিন্তু এখানে বলা নেই। তো এইটা হচ্ছে প্যাসিভের ব্যবহার, একটি বাই ছাড়া এবং বাই বাই সহ। তো এখানে আরো কিছু বিষয় আমরা দেখব, একটু দেখেন। নিচের উদাহরণগুলো ভালোভাবে লক্ষ্য করুন। এই যে বলা হচ্ছে এই দোকানে বই বিক্রি করা হয়। আচ্ছা বলেন তো, এই দোকানে বই বিক্রি করা হয়, তো এই বাক্যে বই কে বিক্রি করে? কারো কি নাম উল্লেখ করা আছে? দোকানদারের কি কোনো পরিচয় দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এটা কিভাবে আমরা করব? এই যে দেখেন, আমাদের এখানে কিছু ক্লু দেওয়া আছে, কিছু কিউ দেওয়া রয়েছে, অর্থাৎ সূত্র। বিক্রি করা হয়, বিক্রি করা হয়, ইজ সোল্ড। বিক্রি করা হয়, ইজ সোল্ড। অথবা যদি এখানে প্লুরাল হয় তাহলে আপনি লিখবেন আর সোল্ড। বইগুলি বিক্রি করা হয়, বই বিক্রি করা হয় বা বইগুলি বিক্রি করা হয়, কিভাবে লিখবেন? বুকস আর সোল্ড, বুকস আর সোল্ড। বই বিক্রি করা হয়। তো এই দোকানে বই বিক্রি করা হয়, এই দোকানে বই বিক্রি করা হয়, কিভাবে করবেন? বুকস আর সোল্ড। দেখেন, এই যে এখানে কিন্তু লেখা নেই যে মিস্টার করিম বই বিক্রি করে এই দোকানে, মিস্টার সুমন বই বিক্রি করে এই দোকানে, এটা কিন্তু লেখা নেই। এখানে বই তো নিজে নিজে বিক্রি হতে পারে না, কেউ না কেউ বিক্রি করে। তো এখানে কি বলছে? বুকস আর সোল্ড ইন দিস শপ। এই দোকানে বই বিক্রি করা হয়। এখানে কি বাই এর ব্যবহার করেছি? করিনি।
তো বাক্যটা কি আমার সম্পূর্ণ হলো না? অবশ্যই হলো। যেমন মনে করেন আপনি নতুন, আপনি আমেরিকাতে গিয়েছেন বা আপনি ইউকে তে গিয়েছেন আইএলটিএস করে পড়াশোনার জন্য, আপনার কাজের জন্য। তো ওখানে আপনি মাছ কিনবেন, সকালবেলায় বের হয়েছেন, মাছ কিনতে যাবেন। তো বাজারে গিয়ে, নিউ ইয়র্ক একটি অনেক বড় শহর, পৃথিবীর ভিতরে একটা বড় শহর। তো এই নিউ ইয়র্ক শহরে আপনি রাস্তায় বেরিয়েছেন, বাজারেও পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে আপনি রিক্সাওয়ালাকে বলছেন যে ভাই, ইংলিশে বলছেন তাকে যে, হোয়ার ফিশ ইজ সোল্ড ইন দিস মার্কেট, এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়। তো এখানে কি আপনি কোন সাবজেক্ট ব্যবহার করেছেন? এখানে কি কোনো বিক্রেতা নাম উল্লেখ করেছেন? করেননি। তো এই যে প্যাসিভ ভয়েস ব্যবহার করে আপনি কি এটা একটু বলতে পারবেন যে এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়? মনে মনে একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো মাথায়, যে এই বাক্যটা আপনি কিভাবে করতে পারেন। এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করে করতে পারবেন? আমার মনে হয় পারা যাবে না। তো কি বলছে, দেখেন, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। তাহলে কি হবে? দা ফেয়ার, দা ফেয়ার, অর্থাৎ এখানে মেলাটা হচ্ছে আমি সাবজেক্ট হিসাবে প্রথমে নিয়ে আসবো। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। ভয়েস চেঞ্জ শিখতে গেলে এই দুইটা বিষয় যদি আপনি ভালোভাবে ধরতে পারেন, আপনার ভয়েস চেঞ্জ অনেকাংশে সহজ হয়ে যাবে। কি ধরতে হবে? সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, আর অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। প্রতি বছর এখানে মেলার আয়োজন, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জ, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার। দেখেন এই জায়গাটা কি, দেখেন, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার এভরি ইয়ার। তার মানে এখানে মেলাটা কোনো কমিটি আয়োজন করে, কিন্তু সেই কমিটির এখানে উল্লেখ করা নেই। তাই এটা প্যাসিভ মোডে করা হলো, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। এবং এই যে ফেয়ার এর পরে ইজ কেন আসলো, এটা যখন আমি রুল করাবো প্যাসিভ, একটু পরেই সেই রুল গুলো আমরা দেখতে পারবো। সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন। দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। একটি পূর্ণাঙ্গ বাক্য আমরা একটু দেখি, দেখেন, মে মাসের, সবাই একটু ভালো করে খেয়াল করবেন, এখানে সময় দেন, এই সময়টা আপনার বৃথা যাবে না জীবনে। আমি জাস্ট এতটুকু বলতে পারি, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। তো উদযাপন কারা করে, এমন কি কিছু এখানে লেখা আছে? নেই। তো এই বাক্যটা আমরা কিভাবে করব? এই বাক্যটা আমরা করব, সেই নিয়মগুলো আমরা এখন একটু দেখতে পাবো। তার আগে এই বাক্যটা আমরা একটু পড়ে আসি। দ্য ফার্স্ট ডে অফ মে, দেখেন, দা ফার্স্ট ডে অফ মে, এইটুকুর বাংলা অর্থ কি? মে মাসের প্রথম দিন। দা ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন। ইজ অবজার্ভড, দেখেন এখানে আমি আরো একটি তথ্য দেই। ভয়েস চেঞ্জ করতে গেলে, ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বদা ভার্বের ভি3 ফর্ম কাজে লাগবে। কোন ফর্ম কাজে লাগবে? ভিপিপি, মানে ভার্ব পাস্ট পার্টিসিপল। এইভাবে দেখেন, এই যে ইজ অবজার্ভড, এটা কি হলো বলেন তো? ইজ অবজার্ভ, the first day of May is observed as May Day all over the world. অর্থাৎ the first day of May, মে মাসের প্রথম দিন, is observed, উদযাপন করা হয় কি? as May Day, মে দিবস হিসাবে, as মানে হিসাবে, all over the world। তো আমি প্রথমে কি আনবো? the first day of May, কি? মে মাসের প্রথম দিন। তারপর কি? ভার বানবো। দেখেন এটা কিন্তু এখানে সাবজেক্ট হয়ে গেল, আমি সাবজেক্ট বানালাম। তারপর কি আনবো? ভার বানবো, ইজ অবজার্ভ। তারপর কি? এক্সটেনশন, অ্যাজ মে ডে, অর্থাৎ মে দিবস পালন করা হয়, মানে পহেলা মে পালন করা হয় অ্যাজ মে ডে, মে দিবস হিসেবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার পিপি, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। দেখেন, এইভাবে যদি আপনি বিশ্লেষণ করে করে পড়েন, আপনার আইএলটিএস বলেন, আপনি যে কোনো চাকরির পরীক্ষা বলেন, একটা তথ্য এখানে আপনাদেরকে দিয়ে রাখি। ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে ক্ষয় ইউনিট, অর্থাৎ এখানে অনেকেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়তো থাকতে পারেন, অথবা অনেকে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, অনেকে ঢাকা শহরে এখন বসবাস করছেন এই মুহূর্তে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট, যেটাকে বি ইউনিট বলা হয়, মানবিক বিভাগ, এখানে সিট হচ্ছে প্রায় 3000-এর মতো। আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2011-12 শিক্ষাবর্ষে। তো আমার লাক ফেভার করেনি, আমি ওখানে ভর্তি হতে পারিনি, অন্য একটা জায়গায় ইউনিভার্সিটিতে আমার হয়েছে। তো এখানে
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3,000 সিটের জন্য প্রায় 2 থেকে 2.5 লক্ষ ছেলে মেয়ে ভর্তি পরীক্ষা দেয়। আমি আমার কোনো মন গড়া গল্প বলছি না, এটা একটা ইনফরমেশন, পেপার পত্রিকায় পাইবেন। তো এই 2 থেকে 2.5 লক্ষ ছেলে মেয়ে ভর্তি পরীক্ষা দেয়, ভর্তির যুদ্ধ। সিট হচ্ছে 2700, আমাদের সময় ছিল 2700, এখন হয়তো কিছু বাড়িয়েছে। তো এই 2.5 লাখ ছেলে মেয়ের ভিতর থেকে 2012-13 শিক্ষাবর্ষে মাত্র 3 জন পাশ করেছিল। পাশ বলতে কি, 30 মার্ক, ওখানে 25টা এমসিকিউ থাকতো আমাদের, 30 মার্কস। এর ভিতরে 12 পাইলে হচ্ছে পাস, 8 পাইলে পাস, 12 পাইলে সাবজেক্ট দেবে। তো 2 থেকে 3 জন মাত্র 12 পেয়েছিল। এবং এই নিউজটা আপনারা হয়তো অনেকেই দেখেছিলেন, বিবিসি থেকে প্রকাশিত হয়েছিল। এবং শিরোনামটা ছিল এমন, যে বাংলাদেশের ছেলে মেয়েরা কত কম ইংরেজি জানে। এবং এর মূল কারণ কি জানেন? ওই সময় তো আসলে ইংলিশটা, এবং ওই সময় থেকে কিন্তু আমার ইংলিশটা শেখার হাতে খড়ি। বাংলাদেশের একজন খ্যাতনামা শিক্ষক, আমি ওনাকে সালাম জানাই, জনাব এম সাইফুর রহমান স্যার, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার উনি ছিলেন, এখন হয়তো অবসরে। তো ওনার কিন্তু একটা কোচিং সেন্টার ছিল, সাইফুর কোচিং। এই কোচিংটাতে আমি কোচিং করতাম, এবং আমার সৌভাগ্য হয়েছে সাইফুর রহমান স্যারের অনেকগুলো ক্লাস করার। আমার হোম টাউন খুলনাতে, উনি খুলনাতে অনেকগুলো ক্লাস নিতে এসেছিলেন একবার, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা আরো ভিতরে অনেকগুলো ক্লাস। তো আমি মূল বিষয়টা বলতে চাচ্ছি কি, এবং দেখবেন সাইফুর স্যারের অনেক বই আছে বাজারে, অনেক ভিডিও আছে, অনেক কিছু দেখা যায়, বইগুলো একটু হয়তো দেখতে পারেন। তো এখানে আমার মূল বিষয়টা হচ্ছে কি, আমি যখন ওই ওখানে চান্স পেলাম না ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি নিজে নিজে বুঝলাম যে আমার চান্স না পাওয়ার কারণটা কি। আমার কারণ ছিল আমি ইংলিশে খুব খারাপ করেছিলাম, মাত্র 7 পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আমি এইভাবে ভেঙে ভেঙে তখন বুঝতাম না। তখন আমি কি করলাম, আমি ইংলিশের জন্য উঠে পড়ে লেগে গেলাম, বিভিন্ন বই পেপার পত্রিকা সংগ্রহ করে, বিভিন্ন ভিডিও দেখে, এইগুলা নিয়ে তখন থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়ে, এটা আমি ক্যারিশ করি মনে মনে। এটা নিয়েই আমি সবসময় ডুবে থাকার চেষ্টা করি। তো কথা হচ্ছে, এইভাবে ইংলিশ আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, আমার পার্সোনাল বেসে অনেকেই ভর্তি হয়েছেন, অনেকেই এখানে ফিডব্যাক দিয়েছেন দেখলাম। তো দেখবেন, এই ভেঙে ভেঙে যখন আপনি বুঝবেন একবার কোর জায়গাটা, শিকড়ের জায়গাটা যখন বুঝবেন, ইংলিশের ভীতি আপনার থাকবে না, থাকবে না, থাকবে না। তো এই এই যে ভেঙে ভেঙে বুঝাই দেওয়া, সেন্টেন্স অ্যানালাইসিস, এই যে যেভাবে আমি বাংলা থেকে ইংলিশ করছি, ইংলিশ থেকে বাংলা করছি, এটা যখন আপনি পারবেন, তখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অত্যন্ত ইজি মনে হবে। এবং আপনি একেবারে রিয়েলি বলছি, আপনি তখন নিজেই অনুভব করতে পারবেন যে স্যারের ওই কথাটা সত্য, যে স্যার বলেছিল আসলে ল্যাঙ্গুয়েজটা সহজ। আমার কথাগুলো কি আপনাদের বিশ্বাস হয় বা ভালো লাগে? তো ভিতরে আমি আরো কিছু বিষয় আপনাদের একটু দেখাবো, আমার হাতে এখনো সময় আছে, প্লিজ কেউ একটু লিভ নিবেন না, আমার ক্লাসটা আজকে একটু শেষ করেন। এই প্যাসিভ ভয়েসের উপরে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এখানে আমি কি বলছি, কন্টিনিউয়াস টেন্স আমরা যখন করব, প্যাসিভ ভয়েসে যখন কন্টিনিউয়াস টেন্স করব, আমরা কিভাবে করব। দেখেন এই জায়গায় আমি একটু আসি। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, যেমন আমি আপনাদের এই মুহূর্তে ইংরেজি শিখাচ্ছি, এই মুহূর্তে কি করছি, ইংরেজি শিখাচ্ছি। তো কি বলছে, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। দেখেন আমি একটা তথ্য দিয়ে রেখেছি কি, এই প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের V3 ফর্ম ব্যবহার করবেন। এই টট কোথা থেকে আসছে বলতে পারবেন? অনেকেই পারবেন হয়তো, অনেকেই পারবেন, এই টট এসেছে টিস থেকে। টিস এর V3 এবং V2 হচ্ছে টিস ডট ডট, অর্থাৎ শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। তো এটা আমি একটু ভেঙে ভেঙে বলি, শেখানো হচ্ছে, এর ইংরেজি কি হবে, ইজ বিং টট। ইজ বিং টট, এই বিং কোথায় আসলো এটা আমি পরে বলছি। আর বিং টট অথবা ইজ বিং টট, শেখানো হচ্ছে। কি শেখানো হচ্ছে? ইংরেজি শেখানো হচ্ছে। তাহলে কি হবে, ইজ বিং টট ইংলিশ, ইজ বিং টট ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখানো হচ্ছে। তো এখানে চলে আসি, দেখেন কি হবে, অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভিপিপি। এই ভিপিপি মানে কি জানেন? ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ভিপিপি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V3 ফর্ম যেটাকে বলে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের গঠন প্রণালী। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের গঠন প্রণালী। আরেকটি কি আছে, পাস্ট কন্টিনিউয়াস কি হবে, ওয়াজ বিং বা ওয়ার বিং, তারপরে ভিপিপি। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, উইল বি, উইল বি বিং প্লাস ভিপিপি। এখানে শ্যাল বি বিং, কোথাও এখন শ্যালের ব্যবহার নাই, এটা তো বহুবার আপনাদের বলেছি, আধুনিক গ্রামারে সব জায়গায় উইলের ব্যবহার। তো কি হবে, উইল বি প্লাস বিং প্লাস ভিপিপি। দেখেন একটা খুব মজার বিষয়, প্রত্যেকটা ভার্বের কিন্তু ভিপিপি হবে। ভিপিপি মানে কি, ভার্বের পাস্ট
পার্টিসিপল ফর্ম। অর্থাৎ কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are প্লাস being প্লাস ভিপিপি, পাস্ট কন্টিনিউয়াসে was were প্লাস being প্লাস ভিপিপি, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি প্লাস being প্লাস ভিপিপি। আরো একটি মজার বিষয় দেখেন, প্রত্যেকটা টেন্সে মানে প্রত্যেকটা কন্টিনিউয়াসে বিং থাকবে, বিং। এই বিং কোথা থেকে এসেছে জানেন? বি থেকে এসেছে, বি। অর্থাৎ এখানে আমি যদি লিখতে পারি, যেমন লিখলাম মনে করেন, ওহ এখন দেখা যাচ্ছে না, সরি, এটা পিডিএফ তো। আচ্ছা, একটু ওয়েট করেন। এই যে যে জায়গাটা, অর্থাৎ এখানে আপনাকে বিং ব্যবহার করতে, বি থেকে এসেছে বিং। এই বিং মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস ভাব বোঝায়, চলমান বা ঘটমান, চলমান বা ঘটমান, এটাকে বলা হচ্ছে বিং। বির সঙ্গে যোগ হয়েছে আইএনজি, বি মানে হওয়া, আর বিং মানে হচ্ছে বা হচ্ছি। যেমন আমি একজন ডাক্তার হচ্ছি, আই অ্যাম বিং আ ডক্টর। অর্থাৎ আপনি ডাক্তারি এখন পড়তেছেন, পড়া শেষ হয়নি, আপনি কাউকে বলবেন যে আমি ডাক্তারি পড়তেছি, আমি ডাক্তার হচ্ছি, আই অ্যাম বিং এ ডক্টর। বাড়িটা তৈরি হচ্ছে, দ্য হাউস ইজ বিং বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড। এই বিংটা তখন কাজে লাগবে, বিই আইএনজি বিং। আরেকটি আছে BEEN বিন। এই দুইটার ব্যবহার নিয়ে আমি একটা ক্লাস। তো দেখেন তারপর কি আছে, শেখানো হচ্ছে, ইজ বিং টট। কি শেখানো হচ্ছে? ইংরেজি। তাহলে ইজ বিং টট ইংলিশ। এবার পুরো বাক্যটা বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। অর্থাৎ ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। এখানে কি কোনো সাবজেক্ট আছে, কে শিখাচ্ছে, কারা শিখাচ্ছে, কবে শিখিয়েছিল, এই ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নাই। শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখানো হচ্ছে। আপনি ক্লাস নিচ্ছেন, একজন টিচার মনে করেন, আপনি ক্লাসরুমে ছেলে মেয়েদেরকে ইংরেজি ভাষার উপরে প্রশিক্ষণ দিচ্ছেন। বাইরে থেকে একজন পরিদর্শক আসলো, এটিও সাহেব বা টিও সাহেব, টিওনো সাহেব, এসে আপনাকে বললো যে ম্যাডাম বা স্যার, এখানে কি করা হচ্ছে? আপনি বলছেন, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। অর্থাৎ শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে। এই কথাগুলা, এই রুলগুলা যদি আপনি না জানেন, এই বাক্যগুলো আপনি কোনোদিন করতে পারবেন না। এবং এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলা বলি, একটু চিন্তা করে দেখবেন, এর অনেক কথা আমরা প্যাসিভে বলি। উপরে তো আমরা অলরেডি পড়ে এসেছি যে রিপোর্ট লিখতে গেলে, তারপরে পেপার পত্রিকা, বইতে বেশিরভাগ জায়গায় প্যাসিভ। এই যে বললাম না, শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখানো হচ্ছে। তারপর কি, মে মাসের প্রথম দিন, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে উদযাপন করা হয়। তারপর কি, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। তারপর কি আছে, এই দোকানে বই বিক্রি করা হয়। দেখেন প্রত্যেকটা বাক্যে আপনি কিন্তু প্যাসিভ মুড ব্যবহার করেছেন। তো এখানে আমরা পরবর্তীতে আরো একটু দেখি, আমাদের হাতে এখনো সময় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ প্যাসিভ। দেখেন এই বাক্যটা দেখেন, আপনারা এটা হয়তো স্যারের ফ্রি ক্লাসে দেখেছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে, কি দিবস উপলক্ষে? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কি হবে? দা প্রাইম মিনিস্টার। এখানে এই যে অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করতে হবে, প্রধানমন্ত্রীকে, এইটুকের ইংলিশ কি? দা প্রাইম মিনিস্টার। শিহাব সৌরভ, দেখেন আপনাকে উদ্দেশ্য করে আজকে সবাইকে আমি কথাটা বলছি। এখানে আপনাকে প্রথমে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় এনে বসালাম। দা প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এই যে গিভেন কেন হলো, বিং কেন হলো, আমি তার ব্যাখ্যা দিয়ে এসেছি। প্যাসিভ ভয়েসে সর্বদা ভিতরি বসবে, এবং কন্টিনিউয়াস টেন্সের একটা বাংলা বাক্য, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এজন্য এখানে ওয়াজ বিং বসেছে। দা প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার, গার্ড অফ অনার। কখন দেওয়া হচ্ছিল? অন দা ওকেশন অফ দা ইন্ডিপেন্ডেন্স ডে, অন দা ওকেশন অফ দা ইন্ডিপেন্ডেন্স ডে। দেখেন এইখানে আমি যদি বলি যে বাংলা একাডেমি কর্তৃক, বা বাংলা একাডেমি, বা বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ, তারা স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিচ্ছিল, দেওয়া হচ্ছিল আমি বলবো না, দিচ্ছিল।
তখন কিন্তু এই বাক্যটা চেহারা পাল্টে যাবে। তখন এখানে প্রথম সাবজেক্ট চলে আসবে দা বাংলা একাডেমি কমিটি, দা কমিটি অফ বাংলা একাডেমি। দেখেন, এইটা যে বাক্যটা আমি বললাম, এই যে প্যাসিভ মোডের যে বাক্যটা, এইটা আপনি যেভাবে করবেন, এবার এত পেঁচিয়ে বোঝার দরকার নেই, সহজে বোঝেন। আমি ভাত খাই, আই ইট রাইস, আই ইট রাইস। আরেকটি বললাম, ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। ওই একই কথা আমি একটু ঘুরিয়ে বললাম, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আবার শুধু যদি আমি এইটুকু বলি, শুধু আমি এইটুকু বলবো, ভাত খাওয়া হয়। কি বলবো? ভাত খাওয়া হয়। কার দ্বারা খাওয়া হয়, কবে খাওয়া হয়, কিছু বলা নেই। এটা কিভাবে করবেন? ভাত খাওয়া হয়, তাহলে কি হবে? রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। দেখেন, আমরা জানি V3 বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ প্লেইড ফুটবল। তো এখানে ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন। কেন ওখানে ইটেন দেবো? কারণ আমার প্যাসিভ মোডে প্রথমে ওই সাবজেক্টকে অবজেক্ট সাবজেক্ট করতে হবে, তারপর সেই অনুসারে একটি অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপর মূল ভার্বের V3 বসবে। এখানে দুইটা ভার্ব আছে, ইজ একটি ভার্ব আর ইটেন একটি ভার্ব। এটা মূল পিডিএফ, তো এটা লেখা যাবে না, আমি একটু লিখেও দেখাই দিব একটু পরে। তো দেখেন, এটা কি বললাম? এটা হচ্ছে আই ইট রাইস, এটার একটি ভয়েস চেঞ্জ হবে রাইস ইজ ইটেন বাই মি। আর যখন বলবো, শুধু এইটুকু বলবো ভাত খাওয়া হয়, তখন হবে রাইস ইজ ইটেন। কি বলবো? রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। তো দেখেন, এই যে প্যাসিভের যে ব্যবহার, এই পিডিএফটা আজকে আপনাদের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি এখনই, এটা আপনারা করবেন। দেখেন, এই যে বড় বড় বাক্য, এই বাক্যগুলো আপনারা কি করার চেষ্টা করবেন বাসায়। কিভাবে করবেন? বিশিষ্ট আইটি প্রফেশনাল, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচন করা হয়েছে, সভাপতি নির্বাচিত করা হয়েছে। কি বললাম? বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। রিনাউন্ড, দেখেন এখানে বিশিষ্ট ইংরেজি কি? এই যে রিনাউন্ড, রিনাউন্ড আইটি প্রফেশনাল, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট অব দা বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর দা ইয়ার, ফর দা ফিসক্যাল ইয়ার, অর্থাৎ কি বলছে এটা, 2019-20 সালের জন্য, ইয়ার 2019-2020। কত বড় একটি বাক্য, কত সহজে সাজিয়ে ফেলা যায়। এটা তো গেল প্রেজেন্ট টেন্স বাক্য। পাস্ট টেন্স প্যাসিভ আমরা কিভাবে করব? পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। কারা শেষ করেছিল? কোন কর্তৃপক্ষ, কে শেষ করেছিল? তার নাম লেখা নেই। আপনি বাড়ি এসে আপনার আম্মু বলছে যে এত দেরি করলি কেন, আপনি বললেন যে পরীক্ষা শেষ, পরীক্ষা সময় মতো শেষ হয়নি। এখানে লেখা রয়েছে পরীক্ষা শেষ সময় মতো শেষ হয়েছিল, এটা আপনি নেগেটিভ বলবেন। পরীক্ষা সময় মতো শেষ হয়নি, তাই আমার আসতে দেরি হলো। এই বাক্যগুলা কি আপনি অ্যাক্টিভে করতে পারবেন? মসজিদটি কখন তৈরি হয়েছিল? আপনি কাউকে প্রশ্ন করতেছেন, মসজিদ কখন তৈরি হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য মস্ক, হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ট। এই জায়গাটা আমি ছোট্ট একটি কথা বলি 10 সেকেন্ড দেখেন। এই হোয়েন এর পরে ওয়াজ ব্যবহার, আমরা অনেকেই কি বলি জানেন? অনেকেই এইভাবে বলি, হোয়েন দ্য মস্ক ওয়াজ বিল্ট। এমনকি আমিও এটা ছোটবেলায় বলতাম, হোয়েন দা মস্ক ওয়াজ বিল্ড। কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি যে যখন এই ধরনের ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেট করবেন, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেট করবেন, মনে রাখবেন সারা জীবন সব জায়গায় এই ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরে একটা অক্সিলারি ভার্ব আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসানোর পরে একটি অক্সিলারি ভার্ব আসবে। এখানে সাবজেক্ট আনা যাবে না। হোয়েন ওয়াজ, এখানে হোয়েন এর পরে দা মস্ক ওয়াজ বিল্ড বলা যাবে না। হোয়েন দা মস্ক ওয়াজ বিল্ড, এটা বলা যাবে না, বলতে হবে কি, হোয়েন ওয়াজ দা মস্ক বিল্ড। তো কাম টু দা পয়েন্ট, এখানে আমরা কি বলতে, সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছে, সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল। এটা আমরা কিভাবে করব? এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনিট, এখানে ওয়াজ ওয়্যার প্লাস ভিপিপি, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে এগুলা করতে হবে। দেখেন, আরো একটি আছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। এই 3টা শীট আপনাদেরকে আমি প্রোভাইড করব, গ্রুপে দিয়ে দিব লিংকে, আপনারা একটু দেখে নিবেন। এবং এইখানে মজার যে ব্যাপারটা হচ্ছে,
আপনারা এই প্যাসিভ ভয়েসের মাধ্যমে আপনাদের যে দুর্বল যে জায়গাগুলো আছে সেইগুলা কিন্তু আপনারা কভার করতে পারবেন। এবং এই যে প্যাসিভ ভয়েস আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যা শিখালাম, এটা মনে করি যতটুক শিখছেন, দেখবেন একটা বাক্য হলেও আপনার কাজে লাগবে। আমার এই কথার ভিতরে থেকে যদি একটি বাক্য আপনারা শিখতে পারবেন, এটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। এবং এই প্যাসিভ ভয়েসটা যদি ভালোভাবে শিখতে পারেন, আপনি স্পন্টেনিয়াসলি কথা বলতে পারবেন। দেখেন এখানে আমার নাম্বারটা দিয়ে রেখেছি, 0920 69417 4। যদি কারো লাগে এই নাম্বারটা একটু তুলে নিতে পারেন। এবং এখানে আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলিয়ে রাখি, এই প্যাসিভ ভয়েস না শুধু, টোটাল ইংলিশের বেসিক গ্রামার, যারা একেবারেই কিচ্ছু বোঝেন না, মানে টেন্স থেকে শুরু করে অ্যালফাবেট থেকে শুরু করে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড কিভাবে সাজাবেন আপনি, মানে একেবারে বলবো যে একজন শিশুর মতো আছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন, হয়তো আমি আপনাকে করতে পারবো। তো এইখানে আজকে আমি প্যাসিভ ভয়েসের এই তিনটা শীট আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এবং এর উপরে কিন্তু আপনাদের আমি প্রশ্ন করব। আর এখানে যে আইএলটিএস এর যে কিউ কার্ড টপিকস, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এইটা এই লেসনটা আমাদের শেষ আপাতত। এবং যাদের কাছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটি পৌঁছে গেছে, দেখবেন এই বইয়ের একেবারে শেষের দিকে কিছু আইএলটিএস কিউ কার্ড টপিকস দেওয়া আছে। এবং আরো যদি আপনারা চান, এটা পরবর্তীতে পিডিএফ আকারে দেওয়া যাবে। তো কারো কোনো কোশ্চেন আছে? কেউ কোনো কোশ্চেন করবেন? বলেন। হ্যাঁ, প্র্যাকটিস গ্রুপ, এটা সোহাগ স্যারকে একটু নক দেন, সোহাগ স্যার তো একটু ব্যস্ত আছে, স্যারকে নক দেন, অবশ্যই করে দিবে। স্যারের কোনো কথা খেলাপ হবে না, অবশ্যই প্র্যাকটিস গ্রুপ পাবেন। মাইমুন না, না না না, ওইটা দিয়ে শুরু করা যায় ওখানে। এই দেখেন এখানে দুইটা বিষয় আছে, আমি একটু বলি। এখানে সবাই একটু মনে রাখবেন প্লিজ। যেমন, মন দিয়ে কথাটা শোনেন, মাত্র 1 মিনিট সময় নিচ্ছি, আমি 35 বেজে গেছে। এখানে বলা হচ্ছে কি, এখানে আমি বাক্যটা একটু লিখি, আপনারা দেখেন। এই বাক্যটা সবাই একটু দেখবেন প্লিজ। এখানে লিখলাম, কি, GAVE, he gave me a book, BOOK। এই যে বাক্যটা আমি লিখলাম, তাই না? he gave me a book, সবাই মনে হয় দেখতে পাচ্ছেন, এটা কি সে আমাকে একটা বই দিয়েছিল। he gave me a book, সে আমাকে একটা বই দিয়েছিল। তো এখানে কিন্তু ডাবল অবজেক্ট বলা হয়। এ বুক একটি অবজেক্ট এবং মি একটি অবজেক্ট। এখানে আপনি যদি মি থেকে ধরেন, তাহলে কি হবে? আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। আই ওয়াজ, মি থেকে সাবজেক্টিভ ফর্ম আসবে আই, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। আরেকটি কি হবে? এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। এই বুক ধরে যদি পারেন, এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। তো এখানে গ্রামারের রুল অনুসারে আমরা প্রাণীবাচক যে অবজেক্ট, মি ধরে এটা করলে বেটার হবে। এই মি ধরে যদি এটা করি, তাহলে আমাদের এটা পারফেক্ট হবে। এতটুকু কি বুঝতে পারছেন? এখানে আপনি যেটা বলছেন আপনার ওইটাও কারেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, পার্সনকে আগে গুরুত্ব দিতে হবে, অ্যাবসলিউটলি রাইট। তো আজ এ পর্যন্তই। যদি কারো কোয়েশ্চেন থাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন, এখানে আমি নাম্বারটা দিয়ে রেখেছি। এবং আপনাদের যদি কারো পার্সোনাল ব্যাচে যদি মনে করেন যে একটু ট্রাই করতে চান, তাহলে আমার নাম্বারটা একটু যোগাযোগ করবেন। এবং এই প্যাসিভ ভয়েসের যে দুইটা শীট, এটা আজকে আমি পিডিএফ আপনাদেরকে পাঠিয়ে দিব, ক্লাস রেকর্ডটাও পেয়ে যাবেন। এবং এই প্যাসিভটা একটু ট্রাই করতে থাকেন। রিটেন ইংলিশে প্যাসিভের গুরুত্ব কতটুক, সেটা আজকের ক্লাসে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। দ্যাটস অল ফর টুডে। Good night to everyone. Thank you. See you in the next class.